ঐক্যফ্রন্টের সঙ্গে জোট করে লাভ হয়নি অভিমত বিএনপির সিনিয়র নেতাদের। জামাতকে নিয়ে ফ্রন্টে প্রকাশ্যে বিরোধী বিব্রত দলটি। সংসদে বিরোধী দল নির্ধারণের এখতিয়ার আওয়ামী লীগের নেই বলছেন ১৪ দলের শরিকরা। হাস্যরসে পরিণত হতে চান না তারা। পর্যাপ্ত পাবলিক টয়লেটের অভাবে দূষিত হচ্ছে রাজধানীর পরিবেশ। নতুন ২০০ টয়লেট নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। মুন্সিগঞ্জের মেঘনায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে অভিযান চলছে। ২০ জন এখনও নিখোঁজ, নদী তীরের অপেক্ষায় স্বজনরা। এবং ঢাকা ডায়নামার্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে সিলেট সিক্সার্স। সন্ধ্যা ৭টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ খুলনা টাইটান্স। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া রেসওয়ানা। সংবাদ এছাড়াও থাকছে সংরক্ষিত অঞ্চল ও জীববৈচিত্র্য নিয়ে উইকিপিডিয়ার বাছাই করা ৯০,০০০ ছবির সেরা ১৫-র মধ্যে বাংলাদেশের ৩টি। এবারে পুরো সংবাদ। ঐক্যফ্রন্টের সঙ্গে জোট করে খুব একটা লাভ হয়নি বিএনপি, এমনই মনে করেন দলের সিনিয়র কয়েকজন নেতা। তাছাড়া জামাতকে নিয়ে ঐক্যফ্রন্টের মধ্যে প্রকাশ্য বিরোধে বিব্রত বিএনপি। এদিকে জামাত ঐক্যফ্রন্টে নিয়ে ভবিষ্যতেও তাদের নিয়ে কোনো কাজ করবে না বলে জানিয়েছেন ফ্রন্টের অন্যতম শরিক গণফোরাম। মাহিদুর রহমান রুবেলের রিপোর্টে থাকছে বিস্তারিত। দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর একাদশ জাতীয় নির্বাচনের জন্য আটঘাট বেঁধে নামে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। পুরনো মিত্র ২০ দলীয় জোটকে সাথে রেখে জোটের শক্তি বাড়াতে হাত মেলায় জাতীয় ঐক্যফ্রন্টের সাথে। এত আয়োজনের পরও নির্বাচনে ভরাডুবির পর আত্মদহনে পুড়ছে রাজপথের বিরোধী দল বিএনপি। জোট ফ্রন্টের অন্তর্দ্বন্দ্ব এখন অনেকটা প্রকাশ্য ব্যাপার। নির্বাচনে ব্যর্থতার জন্য দোষারোপ করছে একে অপরকে। ভরাডুবির দায় ঐক্যফ্রন্ট জামাতের উপর চাপাতে চাইলেও বিষয়টি স্বীকার করতে নারাজ বিএনপি। জামাত ঐক্যফ্রন্টে ছিল না এবং জামাত এখন আমাদের সাথে। জামাতকে নিয়ে আমরা পূর্বেও কাজ করিনি, বর্তমানে করি নাই, ভবিষ্যতেও করব না। ডক্টর কামাল বলেছেন যে ঐক্যফ্রন্টের থেকে যে ২২ জন জামাতের প্রার্থীকে নমিনেশন দেওয়া হবে ধানের শীষ মার্কা নিয়ে, এটি তিনি জানতেন না। বিএনপিও কিছুটা বিব্রত। এই মুহূর্তে জামাতের প্রশ্নটি না তুলেও পারত বা এটি ঘরোয়াভাবেও নিষ্পত্তি করা যায়। জামাতের নিজস্ব ভোট ব্যাংক নির্বাচনে বিজয়ী হওয়ার সক্ষমতার পাশাপাশি রাজপথে আন্দোলনের জোর আছে বলে মনে করে বিএনপি। তবে ঐক্যফ্রন্টে গিয়ে নিজেদের লাভ ক্ষতির হিসাব করছে দলটি। জোটের রাজনীতি আমি ব্যক্তিগতভাবে মনে করি তেমন কোনো লাভ নেই। তবে কিছু কিছু ব্যক্তি আছেন যারা জাতীয়ভাবে সুপরিচিত, তাদের দল না থাকলেও তাদের অংশগ্রহণে অনেক সময় জোটের শক্তি বৃদ্ধি পায়। বিএনপির নেতাকর্মীদের অনেকের ধারণা যাদেরকে নিয়ে ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে তারা সবাই একসময় আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। আওয়ামী লীগে কোনো কারণে টিকতে না পেরেই তারা বাইরে এসেছেন এবং তাদের মুখে যত আওয়ামী লীগের প্রয়াত নেতাদের কথা যত শোনা যায়, জিয়াউর রহমান বা খালেদা জিয়ার কথাটা ততটা শোনা যায় না। বিরূপ প্রতিক্রিয়ার শঙ্কায় জোট না ভেঙে টিকিয়ে রাখার চেষ্টা বিএনপির আছে, তবে ছাড় দিতে হবে ঐক্যফ্রন্টকে, এমনটাই মনে করেন বিএনপির নেতা। ২০ দলীয় জোট এবং ঐক্য জোট যেহেতু গঠিত হয়ে গিয়েছে, এটি ভেঙে গেলেও বিরূপ প্রতিক্রিয়া হবে, সুতরাং এটি টিকিয়ে রাখার চেষ্টা করাই শ্রেয়। মাহিদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। সংসদে বিরোধী দলের ভূমিকায় কে থাকবে তা নির্ধারণ করার এখতিয়ার আওয়ামী লীগের নেই। এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নিজ নিজ দলের। তাছাড়া সরকারের অংশ হয়ে বিরোধী দলের ভূমিকায় গিয়ে জাতীয় পার্টির মতো হাস্যরসে পরিণত হতে চায় না ১৪ দলের শরিকরা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের শরিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে গেলে এমনটাই জানিয়েছেন সিনিয়র নেতারা। তবে জোটের মধ্যে ভাঙন দেখা দেয়নি বলেও জানিয়েছেন তারা। শরীয়ত খানের রিপোর্ট।
নিকট বিবেচনার জন্য আনিত হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 289 আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। যেখানে জোটের অন্যতম শরিক জাতীয় পার্টি জয়ী হয়েছে 22টি আসনে, সেখানে জাতীয় ঐক্যফ্রন্ট জয় পেয়েছে মাত্র 8টিতে। বিরোধী জোট এখনো সাংসদ হিসেবে শপথ না নেয় সংসদের প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা দুটি দলই মহাজোটের। আর তাই সরকার গঠনের সঙ্গে সঙ্গে জাতীয় সংসদে বিরোধী দল কে হবে সেই সিদ্ধান্ত নিতে হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের। এছাড়া সংসদে বিরোধী পক্ষকে আরো শক্তিশালী করতে জাতীয় পার্টির মতো 14 দলের শরিকদেরও সাংসদদের বিরোধী আসনে বসাতে চাইছে আওয়ামী লীগ। সংসদে তারা বিরোধী দলের আসনে বসলে এবং দায়িত্বশীল বিরোধিতা যদি তারা করেন সেটা সরকারের জন্য ভালো, তাদের জন্য। তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের সঙ্গে একমত নয় 14 দলের শরিকরা। তাদের মতে এই সিদ্ধান্ত আওয়ামী লীগ দিতে পারে না। 14 দল যদি আমি থাকি এবং সরকারের সমর্থন করি, সেখানে আবার পার্লামেন্টের ভিতরে গিয়ে কি বলে বিরোধী দলের আসনে বসা, এটা দুটো যায় না একসঙ্গে। কে বিরোধী দলে বসবে আর কে বিরোধী দলে বসবে না সেটা নির্ধারণ করার, সেটা ঠিক করে দেওয়ার মালিক আওয়ামী লীগ না। 14 দল বা মহাজোট যদি বিলুপ্ত হয়ে যায়, মহাজোটের শরিক দলগুলো কি ভূমিকা নেবে সেই দল সিদ্ধান্ত নেবে। এদিকে নতুন মন্ত্রিসভায় জোটের কারো ঠাঁই না হওয়ায় রাজনৈতিক মহলে গুঞ্জন ওঠে ভাঙন দেখা দিয়েছে 14 দলে। তবে এই বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন শরিকরা। 14 দলের ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা আমাদের মধ্যে নির্বাচনের পরে হয়নি। 14 দল আছে এবং 14 দল আমরা মনে করি যে দলের প্রাসঙ্গিকতা এখনো বিদ্যমান। 14 দলের রাজনৈতিক প্রয়োজনীয়তা রয়েছে। 14 দলের যাত্রা, সম্মুখ যাত্রা কি হবে সেটা 14 দল বসে এবং রাজনীতি আমাদের দল বসে আমরা সিদ্ধান্ত নিব। 14 দলকে আরো শক্তিশালী করা হবে বলেও জানান শরিক দলের শীর্ষ এই নেতারা। শরীয়ত খান, RTV, ঢাকা। আগামী উপজেলা নির্বাচনে কাউকে ডেকে আনা হবে না, অংশগ্রহণ করা সবার অধিকার, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ উপলক্ষে জনসভাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা জানান তিনি। ঐক্যফ্রন্টের গঠনে ভুল ছিল বলেই এখন জোটটিতে ভাঙনের সুর বাজছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সহ আগামী দিনের করণীয় ও দিক নির্দেশনা প্রধানমন্ত্রী আগামীকালের সমাবেশে তার বক্তব্যে তুলে ধরবেন বলেও জানান ওবায়দুল কাদের। কাউকে জোর করে জাতীয় নির্বাচনও ডেকে আনিনি, এখানেও কাউকে আমরা জোর করে আনার আমাদের কোনো এজেন্ডা নেই। তারা চলে আসবে, তাদের গঠন প্রণালী, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, তাদের গঠনের মধ্যে ভাঙ্গনের উপাদান যুক্ত ছিল। কাজে এটা যে ভাঙবে এবং এই গঠন প্রক্রিয়াটাই বলে দিচ্ছিল যে অনিবার্য পরিণতি হচ্ছে ভাঙ্গন। সংলাপের নামে নাটক করছে বিএনপি, আর আলোচনায় থাকার জন্য তারা সংলাপের কথা বলছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এছাড়া সাম্প্রতিক টিআইবির গবেষণা প্রতিবেদনকে মন গড়া তথ্য দিয়ে তৈরি বলে অভিযোগ করেন তিনি। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের আয়োজিত প্রস্তুতি সভায় কথা বলেন তথ্যমন্ত্রী। আমাদের বিজয় যেমন ধস নামানো, তাদের পরাজয়টাও হচ্ছে ধস নামানো। ধস নামানো পরাজয়ের পর তাদের তো একটু মুখ রক্ষা করতে হবে। সেই জন্য তারা এখন একটি বাহানা শুরু করেছে, সেটা হচ্ছে জাতীয় সংলাপ। মূল বিষয় হচ্ছে এই ধস নামানো পরাজয়ের পর মুখ রক্ষা করার জন্য আর রাজনৈতিক আলোচনায় টিকে থাকার জন্য এই জাতীয় সংলাপ, অন্য কোনো কিছু না। রাজধানীতে 55 লাখ পাবলিক টয়লেট ব্যবহারকারীর বিপরীতে গণশৌচাগার সংখ্যা নগণ্য। দেরিতে হলেও বিষয়টি বুঝতে পেরে 200টি পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনা নিয়েছেন ঢাকার 2 সিটি কর্পোরেশন। শাহাবুদ্দিন শিহাবের ধারাবাহিক রিপোর্টে শেষ পর্ব ছবি তুলেছেন রুহুল আমিন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, প্রতিদিন এখানে শত শত মানুষ ঘুরতে আসেন, কিন্তু টয়লেট না থাকায় তাদের খোলামেলাভাবে প্রাকৃতিক কাজ সারতে হয়। বছরের পর বছর এভাবে চললেও কর্তৃপক্ষের বিকার নেই। পার্কে একটা বাথরুম আমি দেখছি সেটা দখল হয়ে গেছিল, এই দখলের কারণে ওটা বন্ধ করেছে। কারণ ওখানে বিভিন্ন ধরনের
বাজে কাজ বা বাজে আড্ডা হতো, একটা না একাধিক বাথরুমের দরকার। কারণ এখানে প্রতিদিন 3 থেকে 4,000 লোক ঘুরতে আসে, শিশু আসে, বাচ্চা আসে, মহিলা আসে, বৃদ্ধ আসে, অনেক ফরেনারও দেখতে আসে এখানে। প্রায় 2 কোটি মানুষের এই শহরে প্রতিদিন পাবলিক টয়লেট ব্যবহারের চাহিদা আছে 55 লাখ মানুষের। এদের মধ্যে ভাসমান মানুষ 50,000, রিক্সা চালক 10 লাখ, অন্যান্য জীবিকার মানুষ 10 লাখ, পথচারী নিয়মিত 20 লাখ, বহিরাগত পথচারী 10 লাখ। বিপুল এ মানুষের দুর্ভোগ কমাতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন 200টি আধুনিক টয়লেট নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে বেসরকারি সংস্থা ওয়াটারএড তৈরি করে দিয়েছে 30টি, বাকিগুলোর নির্মাণ কাজ চলছে। আরেকটি প্রতিষ্ঠানের সহযোগিতায় নারীদের মার্কেট বলে পরিচিত গাউসিয়ায় মহিলা টয়লেট করা হয়েছে। আজিমপুর সরকারি কলোনির মসজিদের গা ঘেঁষে ইডেন কলেজের উল্টা পাশের কোনায় জরাজীর্ণ টয়লেটকে আধুনিক শৌচাগারের রূপ দিতে ভেঙে ফেলা হয়েছে। আলটিমেটলি ড্রয়িং শুরু হয়েছে, আশা করি 1 মাসের মধ্যে আমাদের এটা একটা আধুনিক টয়লেটের কাজ শুরু হচ্ছে। টয়লেটগুলোকে পরিচালনার স্বার্থে ও আয় বাড়াতে দেয়ালে বিজ্ঞাপনের অনুমোদন দেওয়ার দাবি জানালেন এই বিশিষ্টজন। সিটি কর্পোরেশন টয়লেটের ওয়ালগুলো তারা কোনো বিজ্ঞাপনী প্রচারের জন্য ভাড়া দিতে পারে, সেখান থেকে একটা আয় হতে পারে। ইজারাদার লাভ করতো, পানির বিল দিত না, কারেন্ট বিল দিত না, কারেন্ট অন্য জায়গায় সেল করতো, পানি অন্য জায়গায় সেল করতো, বেশি দামে পানি সেল করতো, যার কারণে তার লাভটা থাকতো ভালো। এখানে মানে টয়লেট ইউজারদের সেবার ব্যাপারে তাদের খুব বেশি মনোযোগ ছিল না। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, সিএনজি স্টেশন, পেট্রোল পাম্প সহ বিভিন্ন প্রতিষ্ঠানের টয়লেট পথচারীদের জন্য উন্মুক্ত রাখার উদ্যোগ নেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এটা একটি বড় ধরনের সেবা, কারণ এই সেবায় অংশগ্রহণ স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা কেন তারা নিবে না? অবশ্যই নিবে। এটা আমরা একটা চিঠি দিয়ে দেবো। গতিকে নিশ্চিত করার জন্য কিন্তু আমরা লোকাল কমিউনিটিকে আমরা সাথে নিচ্ছি। টয়লেট সংক্রান্ত মামলা দ্রুত শেষ করার পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে টয়লেট নির্মাণে গণপূর্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ করলেন দক্ষিণ সিটির এই কর্মকর্তা। আমরা যখন এই টয়লেটগুলো ইজারা দেব, সেটা একটা ইজারার ক্ষেত্রে আমরা একটা সুনির্দিষ্ট নীতিমালা এটা করা হচ্ছে, কিন্তু যাতে করে মামলা বা এই ধরনের আইনি জটিলতায় পড়তে না হয়। সোহরাওয়ার্দী উদ্যান যেটা, সেটা বোধহয় গণপূর্ত মন্ত্রণালয় এটা তারা ব্যবস্থাপনা করে। এটা ইচ্ছা করলে তারা করতে পারে, তাদের এই কাজ করার জন্য প্রতিষ্ঠান আছে। ঢাকা মহানগরীর কোথায় কোথায় পাবলিক টয়লেট আছে, এখন থেকে পাবলিক টয়লেট বিডি নামে অ্যাপ জানাবে সে তথ্য। শাহাবুদ্দিন শিহাব, RTV, ঢাকা। মুন্সিগঞ্জের মেঘনায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে 3য় দিনের মতো অভিযান চলছে। সকালে ফায়ার সার্ভিস ও BIWTA যৌথভাবে এই অভিযান শুরু করে। প্রিয়জনের মৃতদেহটি উদ্ধারে মেঘনা তীরে অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা। জীবিত ফিরে পাবার সম্ভাবনা কমে এলেও তারা চান অন্তত মৃতদেহগুলো নিয়ে বাড়ি ফিরতে। বুধবার ভোরে 34 জন শ্রমিক নিয়ে মেঘনায় ডুবে যায় ট্রলারটি। এই সময় 14 জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিদের সন্ধান পাওয়া যায়নি। দর্শক, ঘটনাস্থলে আছেন আমাদের সংবাদদাতা শেখ মোহাম্মদ শিমুল, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিমুল, আপনি আমাদেরকে জানাবেন যে উদ্ধার অভিযানে বর্তমান কি অবস্থা দেখছেন আপনি? হ্যাঁ জি সাদিয়া, এর আগে আমরা জানিয়েছি যে মুন্সিগঞ্জের মেঘনা নদীতে মাটি ট্রলার ডুবির ঘটনায় আজ শুক্রবার সকাল 8টা থেকে 3য় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় BIWTA উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও নৌবাহিনীর একটি বিশেষ টিম ঘটনাস্থলে আসে। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও নৌবাহিনীর ফায়ার সার্ভিস পৃথকভাবে অভিযান চালাচ্ছে। গজারিয়া, কালীপুরা ও মুন্সিগঞ্জের চর ঝাপটা সহ মেঘনা নদীর মোহনার প্রায় 2 কিলোমিটার সার্চ এলাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক স্থানে সার্চ করা হয়ে গেছে, বাকি অর্ধেক স্থানে সার্চ চলছে। তবে এখনো পর্যন্ত ট্রলার ডুবির সন্ধান পাওয়া যায়নি। তবে নিখোঁজ 20 শ্রমিকের মধ্যে কারো কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ছিল আমাদের সর্বশেষ সংবাদ সাদিয়া। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ মুন্সিগঞ্জ থেকে টেলিফোনে জানাচ্ছিলেন শেখ মোহাম্মদ শিমুল। সারা বিশ্বের 90,000 ছবির মধ্যে সেরা 15 আর তাতেই বাংলাদেশের 3টি। হুম এমন সাফল্যই এসেছে আন্তর্জাতিক একটি ছবি প্রতিযোগিতায়। মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া আয়োজিত সংরক্ষিত অঞ্চল ও এর জীববৈচিত্র্যের ছবি নিয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক উইক লাভ আর্থ WLEর চূড়ান্ত বিজয়ী তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের 2 ফটোগ্রাফারের 3টি ছবি। খান আলামিন জানাচ্ছেন সেই সাফল্যের কথা।
ছবিটি হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে তোলা। আলো আধারির এক মায়ার খেলা ক্যামেরার লেন্সে বন্দি করেছেন বগুড়ার আলোকচিত্রী আব্দুল মুমিন। উইকি লাভস আর্থ প্রতিযোগিতায় ছবিটি জায়গা করে নিয়েছে তৃতীয় স্থানে। গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বনবাটন পাখির এই ছবিটিও তুলেছেন মুমিন। এটি প্রতিযোগিতার ৮ম সেরা ছবি। পেশায় চিকিৎসক শৌখিন আলোকচিত্রী শাহেনশা বাপ্পি সাতছড়ি জাতীয় উদ্যান থেকে তুলেছেন কাঠশালিকের এই ছবিটি। প্রতিযোগিতায় ছবিটি জায়গা করে নিয়েছে ১২তম স্থানে। প্রতিযোগিতায় ৩২টি দেশের ৭,০০০-এর বেশি অংশগ্রহণকারীর ৯০,০০০ ছবি জমা পড়ে। বাংলাদেশ থেকে জমা পড়ে ৩৭১ জনের ২৮০০ ছবি। এত ছবির মধ্যে নিজের দুটি ছবি সেরা ১৫তে স্থান করে নেয় বেশ উৎফুল্ল আব্দুল মুমিন। গত ৩ বছরে প্রায় শতাধিক ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে আমার ছবি পুরস্কৃত হয়েছে। আর এত সংখ্যক ফটোগ্রাফারের মধ্যে সেরা ১০-এ আসা আসলেই সৌভাগ্যজনক ব্যাপার। আর এটা অবশ্যই বাংলাদেশের জন্যও গর্বের ব্যাপার। উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে এই প্রতিযোগিতায় দ্বিতীয়বার অংশ নেয় বাংলাদেশ। ২৮০০ ছবির মধ্য থেকে সেরা ১০টি ছবি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঠায় আয়োজকরা। সেখান থেকেই বিশ্বের সেরা ১৫টির মধ্যে ৩টি বাংলাদেশের। প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতি ভালোবাসা থেকেই পাখির ছবি তোলার নেশা শাহেনশা বাপ্পির। বললেন এই সাফল্য তার দায়বদ্ধতা আরও বাড়িয়েছে। আমি তো ওয়াইল্ড লাইফ করতে খুব পছন্দ করি, এর মধ্যে আমি পাখির ছবিটা বেশ ভালো লাগে আমার এই ছবিগুলি তুলতে। তো পাখির ছবি আমরা তুলি, আমাদের কিছু ব্যক্তিগত বা আমাদের নিজস্ব কিছু স্লোগান আছে আমরা চাই যে নেচার বা ওয়াইল্ডে পাখি থেকে শুরু করে অন্যান্য জীবজন্তুগুলো যা আছে আমাদের দেশে সেগুলো তাদের কোনো ক্ষতি হবে না, তাদের জন্য আমরা একটা সুন্দর অভয়ারণ্য তৈরি করব। ২০১৭ সালেও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দুটি ছবি এই প্রতিযোগিতার সেরা ১০-এ জায়গা পায়। খান আলামিন, RTV, ঢাকা। বেড়েই চলেছে চালের দাম। কোনো চিকন চালের দাম বেড়েছে কেজি প্রতি ২ থেকে ৫ টাকা পর্যন্ত। খুচরা বিক্রেতারা বলছেন মিলারদের কারসাজির কারণেই বাড়ছে দাম। মাছের বাজার স্থিতিশীল থাকলেও বেশ কিছু সবজির দাম বেড়েছে চলতি সপ্তাহে। AR বাদলের রিপোর্টে থাকছে বিস্তারিত। চলতি মাসের শুরু থেকেই হঠাৎ করেই বাড়তে শুরু করেছে চালের দাম। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় মোটা চালের দাম না বাড়লেও বেড়েছে চিকন চালের দাম। খুচরা ব্যবসায়ীরা বলছেন মিলারদের কারসাজিতেই চালের বাজার ঊর্ধ্বমুখী। আগের দিন আমি কাটারি বুক কিনছি পাইকারি বাজারে ৮৩ টাকা, এখন ৮৭ টাকা চাইতেছে, তো ওইখানে ৪ টাকা বাড়ছে, তো খুচরা বাজার আরো 2 টাকা বাড়বে। নিশ্চয়ই এখানে কিছু কারসাজি আছে, কিছু কারসাজি না থাকলে এত বাড়তে পারে না। বিক্রেতারা নানা অজুহাতে দাম বাড়ায় এমন অভিযোগ করছেন এই ক্রেতা। 25 বস্তা 2900 টাকা, আবার দিকে 2400 টাকা। বাজার মনিটরিং নাই, এই জন্য তো সমস্যা। সরকারের কোনো নির্দিষ্ট কোনো ইয়া নাই, ওজন নাই, ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে আড়তদারেরা। এদিকে সরকারের বাজার মনিটরিং না থাকায় 750 টাকার খাসির মাংস বিক্রি হচ্ছে 800 টাকায়। 450 টাকার গরুর মাংসের দামও কেজিতে বেড়েছে 30 টাকা। খাসির মাংস 800 টাকা কেজি খাসি। সিটি কর্পোরেশন তো আমাদেরকে রেট দেওয়া হয় না, কাঁচামাল তো যখন যে দাম সেই দাম আমরা বিক্রি করি। 17,000 18,000 টাকা মন কিনছি, এখন পরে 19,000 20,000 টাকা। গরুর থেকে মহিষের দাম বেশি আরো। মাছের দাম আগের মতো থাকলেও কমেছে পেঁয়াজ, আলু সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। রসুনের দাম বেড়েছে কেজিতে 10 টাকা। চায়না রসুনটার দাম বাড়তি, দেশি রসুনটারও দাম বাড়তি। পেঁয়াজটি আপনার দেশি পেঁয়াজ বেচতে আছি 25 টাকা কেজি, গত সপ্তাহে বেচছি 30। গত সপ্তাহে শসা বাড়ছে কেজি 10 টাকা, তারপরে সিমেকে বাড়ছে 10 টাকা। লাল লেয়ার মুরগি আগের দামে বিক্রি হলেও সাদা ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 130 টাকা কেজিতে। AR বাদল, RTV, ঢাকা। জমে উঠেছে বাণিজ্য মেলা। আজ ছুটির দিন হওয়ায় বেড়েছে ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা। দর্শক, বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী নাজিব ফরাজি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাজিব, ছুটির দিনে ক্রেতা ও দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন আপনি? সাদিয়া, ঢাকা আন্তর্জাতিক মেলা শুরু হওয়ার পর থেকে দিন যতই গড়াচ্ছে মেলায় ক্রেতা সমাগম এবং দর্শনার্থীদের সংখ্যাও বাড়ছে।
ছুটির দিনগুলোতে এটা আসলে অনেক বেশি ক্রেতা এখানে আসেন এবং তারা মেলা ঘুরে ঘুরে দেখেন। তো আজকে যেহেতু শুক্রবার, গত শুক্রবারে এখানে ভিড় কম থাকলেও আজ কিন্তু মানুষের আগমন এখানে অনেক বেশি। মেলায় যারা এসেছেন তারা কিন্তু বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে দেখছেন এবং তারা তাদের পছন্দের পণ্য তারা কিনে নিচ্ছেন এবং তারা অনেকেই হচ্ছে যারা এই পণ্য ঘুরে ঘুরে দেখছেন, যারা এখন কিনছেন না তারা আবার অন্য পরে কিনবেন সেটাও মনস্থির করছেন। আপনি জানেন যে এবারের মেলায় 605টি হচ্ছে দেশি স্টল রয়েছে, প্যাভিলিয়ন রয়েছে এবং এর পাশাপাশি 35টি বিদেশি প্যাভিলিয়ন রয়েছে এবং এই বিদেশি প্যাভিলিয়নগুলোতেও জনসমাগম খুব বেশি এবং সেখানেও বিক্রি হচ্ছে। এখানে যেই বিক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তো বিক্রেতারা বলছেন যে এবছর যে মেলা শুরু হওয়ার পর থেকে আজই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এবং আজ মানুষের আগমনও বেশি। আর সামনের দিনগুলোতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং তখন বিক্রি আরও বাড়বে এটি তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। নাজিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ বাণিজ্য মেলা থেকে জানাছিলেন সহকর্মী নাজিব ফরাজি। দুপুরে সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ঐক্যফ্রন্টের সঙ্গে জোট করে লাভ হয়নি অভিমত বিএনপির সিনিয়র নেতাদের। জামাতকে নিয়ে ফ্রন্টে প্রকাশ্যে বিরোধের বিব্রত দলটি। সংসদে বিরোধী দল নির্ধারণের এখতিয়ার আওয়ামী লীগের নেই, বলছেন 14 দলের শরিকরা। হাস্যরসে পরিণত হতে চান না তারা। পর্যাপ্ত পাবলিক টয়লেটের অভাবে দূষিত হচ্ছে রাজধানীর পরিবেশ। নতুন 200 টয়লেট নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। মুন্সিগঞ্জে মেঘনায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে অভিযান চলছে। 20 জন এখনো নিখোঁজ, নদী তীরে অপেক্ষায় স্বজনরা। এবং ঢাকা ডায়নামার্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে সিলেট সিক্সার্স। সন্ধ্যা 7টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ খুলনা টাইটান্স। দুপুরের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।